শান্তনু বেগম মাথা দোলালেন, বললেন, হুম। বাচ্চা না থাকলে কি জামাই বউয়ের সম্পর্ক শক্ত হয়? মাসুকের বাবা দেখবেন 2 দিন পর বিরক্ত হয়ে গেছে। ওই মেয়ে তো জামাইকে খুশি রাখে কিভাবে সেটাও জানে না। কপালের রগগুলো ফুটে উঠেছে বেশ সময় নিয়েই। দরজায় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মাসুক। আলাপের ব্যস্ততায় হয়তো তাদের খেয়াল করা হয়নি। রিমার মা আবার বললেন, আমরা জামাই শ্বশুরবাড়ির মানুষের মন জয় করে চলি আপা। দেখেন আমার মেয়ের বাচ্চা পেটে। কই, বড় যাকে আরাম আয়েসে রেখে ঘরের সব দায়িত্ব নেবে, উল্টা ওর দায়িত্ব সবার নিতে হচ্ছে। শান্তনু বেগম এক গ্লাস শরবত এগিয়ে দিলেন তার দিকে। তার মুখে এই মুহূর্তে কোনো জবাব নেই। বললেন, আপা, শরবত খান। রিমার মা থামলেন না, তারপরেও বলে উঠলেন, ছেলেটার জীবন নষ্ট হলো, আর কিছু না আপা। মাসুক হেমার হাত ধরে ভিতরে চলে এলো। উপস্থিত উভয়ে তাকালেন ওদের দিকে। মাসুক সালাম দিল রিমার মাকে। তার নকল করে হেমাও হাসি মুখে সালাম দেয়। মাসুক শান্তনু বেগমের উদ্দেশ্যে বলল, মা, আমি ভাবছি আমাদের বাড়িতে নতুন হেল্পিং হ্যান্ড রাখলে ভালো হয়। 24 ঘন্টা থাকবে আমাদের সাথে, যা যা করা প্রয়োজন সব করে দেবে, যেন ভাবির কোনো প্রকার কষ্ট না হয়। তোমার সম্মতি থাকলে জানিও। রিমার মা হেসে বললেন, আমাদের কথা চুপি চুপি শুনছো বুঝি? মাসুক জবাব দিল, না আন্টি, অনিচ্ছাকৃত শুনেছি, দুঃখিত সেজন্য। ঘরে এসে নির্বোধের মতো বসে আছে হেমা। ভয় আগে দূর করেছে মাসুক, কিন্তু বাড়ি ফিরে তার চালচলন অদ্ভুত লাগলো হেমার কাছে। সে বুঝতে চায় মাসুককে। সে কি রেগে আছে? মাসুককে জিজ্ঞাসা করলো। মাশরুম, তুমি ছটফট করছো কেন? মাসুক জবাব দিল না। শার্ট বিছানার একদিকে ফেলে এসে উপর হয়ে শুয়ে পড়ল। মাথা গুজে দিল হেমার কোলে। হেমা বিষম খেয়ে বসে। মাসুক অস্পষ্ট আওয়াজে আওড়ায়, পুরুষ মানুষের চাহিদা থাকে সত্য, তাই বলে শুধুই চাহিদা থাকে? পুরুষত্ব ফলাতেই হবে? তাদের মধ্যে ভালোবাসা, আবেগ, অনুভূতি থাকে না? থাকতে পারে না? স্ত্রী কি শুধু ভোগ করা সামগ্রী? যত্ন করা যায় না তাকে? হেমা মনোযোগ দিয়ে শুনল। শুনে গেল মাসুকের কথা। বারান্দায় চির শেষ বিকালে মৃদু আলো আসছে। সেই আলোয় ধারণ করতে চাইছে হেমা। মাসুকের চুলের গভীর হাত গুজে দিল। কোনো জবাব দিল না। বহুত কষ্টে আপনার খোঁজ পেয়েছি মিস্টার। এবার বলুন কি কি অপরাধ করেছেন? নাসির মোল্লা হকচকিয়ে উঠলেন। স্বল্প সময়ের জন্য থমকে দাঁড়ান। পুলিশের পোশাকে এক পৌর বলিষ্ঠ ব্যক্তির সামনে উপস্থিতি যেন তার বুকের ভিতর আতঙ্কে ঢেউ তুলল। উত্তরা এলাকার উন্নয়নাধীন এক কোণে নাম পরিচিত পাল্টে তিনি নিজের বসতি করে তুলেছেন। 10 বছর আগের ছবির সাথে তার আজকের চেহারার মিল নেই বললেই চলে, তবু সত্যি ধরা পড়েছে। খবর পাক্কা, এই লোকটি সেই ব্যক্তি যিনি খায়রুল সরোয়ারকে সুদের বিনিময়ে 10 লাখ টাকা দিয়েছিলেন। নাসির মোল্লা। শান্তনু বসে পড়ল কোনো প্রকার অনুমতি না নিয়ে। বলল, বসুন আর বলতে শুরু করুন আপনার আর আপনার বন্ধুর গল্প। এসেছি যখন গল্প না শুনে যাব না। বলবো, সব বলবো। উদ্যমী পুরুষালী কণ্ঠস্বর নাসির মোল্লার। শান্তনু আশ্চর্যচকিত। শান্তনু বলল, সাহস ভালো, শুরু করুন। নাসির মোল্লা দম ফেলে বলতে শুরু করলেন, জব্বার একটা বিশ্বাসঘাতক, মিথ্যুক, প্রতারক আর খুনিও। শান্তনু ঠান্ডা মাথায় শুনল বাক্যগুলো। পরপর প্রশ্ন করল। তারপর? নাসির সাহেব বললেন, আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নেয় কাছের আত্মীয়র দরকার বলে। আমি সুদ কর না, কিন্তু সে তারই আত্মীয়র কাছ থেকে প্রতি মাসে সুদ নিয়ে নিজের পকেটে ভরেছে। আমি জানতাম না। একদিন এসে বলল তার আত্মীয় নাকি টাকা পরিশোধ করতে পারবে না। তাদের ফ্যাক্টরিতে লস হয়েছে পুরো টাকাই। ততদিনে 1.5 বছরের মতো হয়ে গেছে। আমি জব্বারের পুরনো বন্ধু, বিপদে আপদে সাহায্য করতাম। আমি যখন টাকার জন্য মরিয়া হয়ে উঠলাম, অদ্ভুত এক সমাধান দিল আমাকে। কি সমাধান? শান্তনু দ্রুত প্রশ্ন করে, বলল সে আত্মীয়দের বাড়ি দেখিয়ে দেবে। সেখানে গিয়ে যেন
চাপ প্রয়োগ করা হয়, টাকার জন্য তাগাদা দেওয়া হয় তাদের। আমি অবাক হলাম, নিজের আত্মীয়দেরকে এই চাপের মুখে ঠেলে দিচ্ছে। শান্তনু ঝড়ো নিঃশ্বাস ফেলে বলে, এরপর এরপর কি হলো? আমি বললাম যেহেতু লস হয়েছে টাকা পাবেই বা কী করে, চাপ প্রয়োগ করলে কি হবে, আমি বরং লিখিত নেই মাসে মাসে আমার টাকা পরিশোধ করার। জব্বার বলল ঠিক আছে। সেখানে গিয়ে জানতে পারি ওই লোক নাকি প্রতি মাসে সুদসহ টাকা দিয়েছে। আমি কিছুতেই তখন থেকে বিশ্বাস করিনি। জব্বারকে ধরলাম, সে বলল ওই লোক মিথ্যে কথা বলেছে, এর আগেও সে প্রতারণা করেছে অনেকের সাথে। আমাকে নানান প্রমাণ দেখিয়ে বিশ্বাস করায়। ততদিনে আমার রাগ বাড়ল, আমি বারবার লোকটিকে ফোন করেছি, সে তার কথায় অটল। টাকা অর্ধেক পরিশোধ শেষ, বাকি অর্ধেক টাকা পাঠাবে 2-1 মাসে। তার নিজেরই ছোটোখাটো গার্মেন্টস আছে। শান্তনু থামালো নাসির মোল্লাকে, বলে উঠল, হোয়াট গার্মেন্টস নাম কি? কি যেন, হ্যাঁ, সারোয়ার ব্রাদার্স নাম ছিল। শান্তনু বুঝতে পারল একই গার্মেন্টসের দুলাভাই মালিক। শান্তনু ফের প্রশ্ন করে, ফোন করেছেন? নাসির মোল্লা কপাল কুঁচকায়, বলে, সবাই ভাবে আমিই খুনি, কিন্তু আমাকে ব্যবহার করে খুন করিয়েছে ওই জব্বার। আমার গার্মেন্টস কর্মীদের টাকা দিয়ে করিয়েছে। আজ তারা জেল খাটছে, আমি নিঃস্ব, পালিয়ে বেড়াচ্ছি নাম পরিচয় লুকিয়ে। শান্তনু উপহাসের সুরে হাসল, বলল, কেন বিশ্বাস করবেন? বিশ্বাস করলে করুন, নয়তো হাত পেতে দিচ্ছি, অ্যারেস্ট করে নিয়ে যান। হাহ, অপরাধ না করেও এভাবে চোরের মতো থাকতে পারছি না আমি আর। ধুরন্ধর লোকেরা এই পন্থা অবলম্বন করে প্রায়ই। হয়তো করে, যেমনটা জব্বার করেছে। আপনি তো পুলিশ, চোখের দেখায় আসামি চেনেন, দাঁড় করান আমাকে আর জব্বারকে কাঠগড়ায়, ভালো মতো তদন্ত করুন। আমি আশা রাখি জব্বার ব্যক্তিগত ক্ষোভে খায়রুল আর তার স্ত্রীকে হত্যা করেছে। আসামিদের পরিবারের উপর কঠোর নজরদারি চলছে। এরাই একমাত্র যারা শক্তিশালী জবানবন্দি দিতে পারে। তাই শান্তনু নাসির মোল্লাকে এক প্রকার বিকল্প হিসেবে রেখেছে পুলিশের নিয়ন্ত্রণে। সব নিয়ে আলোচনা করতে করতে মাসুক ঘরে ঢুকলো। ফোনটা কাঁধ ও কানের মাঝে চেপে ব্যাগটা স্টাডি টেবিলে রাখলো। হাতের বোতামগুলো খুলতে খুলতে খেয়াল করলো ঘরের পরিবেশ আজ যেন অদ্ভুত রকমের শান্ত। হঠাৎই মাথায় এলো হেমার কথায়। আদুরে ভঙ্গিতে ডাকলো, হেমা। কোনো জবাব আসেনি। বারান্দা থেকে টুকটুক আওয়াজ ভেসে আসে। রাখি বলে মাসুক ফোন ছুঁড়ে ফেলে বিছানায় বারান্দার দিকে পা বাড়ালো। দেখলো হেমা জমিনে বসে আছে, পিঠ ঠেকিয়ে রেখেছে দেওয়ালে, মনোযোগ দিয়ে কি যেন আঁকছে। মাসুক বুকে হাত গুজে প্রশ্ন করলো, আমি এসেছি, কোনো খেয়াল আছে তোমার? হেমা তড়াক করে মুখ ঘোরায়। মাসুকের কপালে ভাঁজ পড়ে। মেয়েটার মুখ ফুলে আছে, লালচে নাকের ডগা। মাসুক এক পা ভাঁজ করে বসলো, চিন্তিত সুরে প্রশ্ন করে, খেদেছ? হেমা শুধু মাথা দোলালো, অর্থাৎ সে কাঁদেনি। মাসুক হেমার গাল আলতো করে ধরল, এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলল, কান্না লুকানো শিখেছ আজকাল? হুম। মিথ্যা কেন বলছো? হেমা গোল গোল চোখে তাকিয়ে বলে, সত্যি বলছি। কে কি বলেছে? অদ্ভুতভাবে এড়িয়ে গেল হেমা কথাটা। বলল, তুমি না বলেছিলে তুমি বাড়ি ফিরলে তোমাকে পানি এনে দিব? মাসুক এবার পা ভাঁজ করে বসলো জমিনে। হেমার চাল চলন ভালো ঠেকছে না। দুহাত আবদ্ধ করলো নিজের দু হস্তে। বলল, তাকাও আমার দিকে। হেমা বাধ্য মেয়ের মতো তাকাই। হুট করে যেন কালো মেঘের ছায়া পড়েছে মেয়েটির মুখে। নিশ্চয়ই মন খারাপ। মাসুক কিছু প্রশ্ন করার পূর্বেই হেমা বলে ওঠে, আমি কি পাগল মাশরুম? মুখে একরাশ অসহায়ত্বের ছাপ। নিজের করুণ সত্যটাকে সজ্ঞানে জানাবার ব্যাকুল আকাঙ্ক্ষা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে যেন মর্মবিদায়ক বাস্তবতার সঙ্গে মুখোমুখি হতে চাইছে। মাসুক বলল, কে বলেছে তোমাকে পাগল? জানো, আজ আমি নতুন মায়ের সাথে কাজ করছি, রান্নাঘরে হেল্প করছি তাকে। তোমার ভাবিটা আছে না, সারাদিন ঘরে বসে থাকে। সে এসে কি বলেছে জানো? কি বলেছে?
বলেছে যে তুমি নাকি পাগলের উপর খুব বিরক্ত হয়ে যাবে, আমাকে ফেলে অন্য আরেকজনকে বিয়ে করে নেবে। আমি পাগল তাই না মাশরুম? আমি কিছু পারি না। আজ হেমার আচরণে এক বিশাল পরিবর্তনের আভাস মিলল। বিশেষ ওষুধটি তাহলে আপন প্রভাব বিস্তার করছে। এই হেমা আর আগের হেমার মাসখানেকের হেমা নয়, এক সম্পূর্ণ নতুন রূপ তার। তুমি আমাকে ছেড়ে যাবে? হুম, একদম না। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি কাজে গেলে আমি তোমার জন্য অপেক্ষা করি। তুমি ভিন্ন, অপূর্ব। এটা হয়তো এক গভীর অনুভূতি। যতক্ষণ কাছে থাকো ততক্ষণ আমার আশেপাশে শীতলতা বিরাজ করে। কখনো বিচ্ছেদের কথা ভাবলে আমার অস্থির অনুভব হয়। আমার অন্তর শুধু বলতে চায়, তুমি শুধু আমার আশেপাশে থেকো। স্ত্রীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই, তোমার অস্তিত্বটাই আমার একমাত্র প্রয়োজন। উদাস গলায় হেমা বলল, বুঝিনি। কথাগুলো জমা রাখো, একদিন বুঝবে, নয়তো আবার বলবো, মনে করাবো। আর আমি তোমার উপর বিরক্ত হব না, কখনো ছেড়েও যাব না। তুমি কারো কথায় কান দেবে না। হেমা কেঁদে ফেলল। আঘাত লোকানোর চেষ্টা করছিল, পারল না। কান্নারত অবস্থায় বলল, আমাকে জড়িয়ে ধরো, আমার খারাপ লাগছে। এক মুহূর্ত ব্যয় না করে মাসুক দ্রুত উষ্ণতায় জড়িয়ে নিল। হেমা হেঁচকি তুলে বলে, তোমার ভাবিকে বলো আমাকে এসব না বলতে। আমি নাকি কিছু পারি না, তুমি আমাকে শিখিয়ে দিও, আমি পারবো। পারবে, সব শিখাবো। হেমা হুট করে দুই হাতে মুখ মুছে নিল। চোখের এক কোণে এখনো পানি জমে। মাসুকের এক তীব্র ইচ্ছে জেগে ওঠে। কাছে এগিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু শুষে নেয়, বলে, কান্না করবে? কান্না করলে মন হালকা হয়। এখন কেমন লাগছে? ভালো। আরও ভালো হলে কেমন হয়? মাসুকের কথা হেমার বোধগম্য হলো না। সে অপেক্ষাটুকু মাসুক করেনি। রুক্ষ অধরে অজস্র বর্ষের বর্ষণ হলো অর্ধসিক্ত গালে। হেমা নির্বাক, স্তব্ধ। আবারও অনুভূতির নাম দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে, আবারও নিঃশ্বাস আটকে রেখেছে। হেমার কম্পিত অধরের কাছে এসেই নিজেকে থামিয়ে ফেলে মাসুক। চোখ জোড়া বন্ধ করলো দ্রুত। নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আমি অনিয়ন্ত্রিত হতে চাই না, হয়ে যাচ্ছি তবুও বারবার। হেমা ঢোক গিলে বলে, তুমি পানি খাবে না? মাসুক জোরে নিঃশ্বাস ফেলে বলল, দাও, গলা শুকিয়ে চৌচির। হেমা মাসুকের পা টপকে চলে গেল পানি আনতে। মাসুক কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে রইল। তার স্পর্শ হেমার জন্য এখন বৈধ, কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে তাকে স্বামী হিসেবে যদি গ্রহণ না করে, তাহলে হেমা এই স্পর্শগুলো বয়ে বেড়াবে। ভেবে বসবে না তো তার মানসিক অবস্থার সুযোগ নিয়ে মাসুক তার সান্নিধ্যে এসেছে। হেমা বাহিরে গেল পানি আনতে। তার শ্রবণ শক্তি হুট করে সজাগ হয়ে তীব্রভাবে ডাইনিং রুমে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে সান্ত্বনা বেগম এবং রিমার কথাবার্তা। হেমার মন চাইল তারা কি বলছে শুনতে। সান্ত্বনা বেগম বলছেন, তুমি হেমাকে বারবার পাগল বলতে পারো না, বিষয়টা ভালো শোনায় না। রিমার জবাবে প্রশ্ন করল, মা, আপনি সব জেনে বুঝে আমাকে বলছেন? আপনি দেখছেন না মেয়েটা মাসুকের জীবন নষ্ট করছে? মাসুক যথেষ্ট বোধশক্তি সম্পন্ন আর নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে সক্ষম। ও যদি নিজের ইচ্ছায় হেমার সাথে থাকতে চায়, আমি মা হয়েও বাধা দিতে পারি না। একটা সময় এসে ছেলেমেয়েদের তাদের নিজের মতো করে চলতে দিতে হয়। শেকলে বেঁধে ফেললে পরিবারের প্রতি ওদের আক্রোশ জন্মায়। রিমা অবাক সুরে বলল, তাই বলে মা হিসেবে ওকে বোঝাবেন না? কি বোঝাবো? বিয়ে হয়ে গেছে আর আমি হেমার মধ্যে ভয়ের কিছু দেখতে পাচ্ছি না আজকাল। এমন রোগীদের কথা বলা যায় না, কখন হিংস্র হয়ে ওঠে। যেটা এখনো হয়নি সেটা নিয়ে ভাবার দরকার নেই। আজ দেখোনি, ওকে আমি হাতে হাতে কাজ করতে দিয়েছি, খুব যত্ন করে করেছে। রিমার হাসির আওয়াজ শোনা গেল। সে হেমাকে উপহাস করে হাসছে। হাসি থামিয়ে বলল,
ওকে বললেন তুমি টেবিল প্লেট সাজাও, সে কি করলো? একটা প্লেট নিয়ে সেটা টিস্যু পেপার দিয়ে মুছলো, তারপর জায়গা মতো ধীরে ধীরে সাজালো। এটা বাড়ি, কোনো হোটেল না। একটা কাজ করতে 8 ঘন্টা পার করেছে। শান্তনু বেগম তড়িৎ গতিতে জবাব দিলেন। তোমাদের ভাষায় ম্যানার্স বলে এটাকে। আবার কি যেন পারফেকশন, 2-4টে ইংরেজি শব্দ আমিও জানি, যেহেতু বুঝো না তাই বোঝালাম। হেমাকে যত্ন নিলে সেও যত্ন করতে জানে। হেমা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে শুনছে কথাগুলো। এত দ্রুত ঘটে যাচ্ছে যে কিছুই বুঝতে পারল না, আর কিছু বুঝতে পারলও না। হুট করে মাসুক পাশে দাঁড়িয়ে হেমার বাহুতে হাত রাখে। হেমার ধ্যান ভাঙলে কদমজোড়া টলমল করে উঠল। মাসুক দ্রুত হাতে হেমা আর পানির গ্লাস দুটো সামলে নেয়, সাথে নিয়ে যায় ঘর অব্দি। চোখের পলকে ওষুধ খাইয়ে দিল। হেমাও নাকচ করেনি। ওষুধ খাওয়ার পর বিশ্রাম করতে হয় কিছুক্ষণ হেমার মস্তিষ্ক শান্ত রাখার জন্য। হেমাকে শুয়ে দিয়ে লাইট বন্ধ করে তার পাশে বসল মাসুক। মাথায় হাত বুলিয়ে বলল কিছু বাক্য। তুমি আমার কাছে ঠিক শিশুর মতো, যার প্রতিটি পদক্ষেপ আমি সাবধানে শিখিয়ে দিচ্ছি, হাত ধরে হাঁটতে শেখাচ্ছি, নতুন করে পথ দেখাচ্ছি, ভালোবাসা দিয়ে গড়ে নিচ্ছি। আমার যত্নে গড়া এই মায়ার বন্ধন বিচ্ছেদ দিয়ে ভাঙবে না তো? উপহার স্বরূপ আমাকে বিরহ দিও না। হেমা ঝুঁকে থাকা মাসুকের গলা পেঁচিয়ে ধরে, জোরপূর্বক জড়িয়ে ধরে রাখল। মেয়ে কণ্ঠে বলল, তোমার কথা কিন্তু আমি একটু একটু বুঝি। আচ্ছা মাশরুম, হুম? আমি মনে হয় সত্যিই পাগল, তাই না? না। গম্ভীর ভারী কণ্ঠে জবাব দিয়েছে মাসুক। তোমার ভাবি বলেছে আমাকে পাগল। আচ্ছা, আমি পাগল থেকে ঠিক হয়ে যাব। ঠিক হয়ে গেলে আমি দ্রুত খাবার টেবিল সাজাতে পারবো। আজ প্লেট অনেক ময়লা ছিল, আমি সেগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করেছি, তারপর সুন্দর করে প্লেট গ্লাস সাজিয়েছি। এসব করতে গিয়েই তো দেরি হলো। তোমার ভাবি বলে আমি নাকি একটা টেবিল সাজাতে অনেকক্ষণ সময় লাগিয়েছি। বিচার দিয়েছে নতুন মায়ের কাছে। তারপর মা কি বলল? নতুন মা বলল যে পারফেকশন আর ম্যানার্স বলেছে। বাঁকা হাসল মাসুক। মাসুকের গলা পেঁচিয়ে রেখেছে হেমা, ছাড়ছে না কিছুতেই। ঝুঁকে থাকা অবস্থায় মৃদু আলোতে তার মোহিত মুখখানি দেখা গেল। দীর্ঘশ্বাস ফেলে হেমাকে বোঝাবার জন্য জবাব দেয়। এখন থেকে তোমার নতুন মাও তোমার দলে। ভাবিকে বকে দিয়েছে, এবার চোখটা বন্ধ করো। তুমি থাকো। কপালের ঠোঁট ছুঁয়ে দেয়। যদি বিচ্ছেদ আসে তাহলে ভুলে যাক এই স্পর্শ আর স্মৃতিগুলো। জবাবে বলে, আছি আছি, কোথাও যাওয়ার পথ ফাঁকা রাখুনি তুমি। আমি চাইছি না বুজুর্গ কারো সাথে রাগ দেখাতে, তাই ভদ্রভাবে আরও একবার প্রশ্ন করছি, কেন মেরেছেন হেমার বাবা মাকে? মাসুক হাত মুঠি বদ্ধ করে দাঁড়িয়ে তীরের মতো ছুড়ল কথাগুলো। মেজাজ সপ্তম আসমানে। শান্তনু দেখেছে তার লালাভূত চোখ। ধৈর্যশীল মানুষগুলোর রাগ ভীষণ ভয়ঙ্কর। শার্টের হাতা ছাড়িয়ে জমিনের শক্ত পা গেড়ে দাঁড়িয়ে জেরা শুরু করেছে। জব্বার সাহেব থেকে কোনো জবান না পেয়ে উচ্চ আওয়াজে বলল, রিমান্ডে যেতে চান এই বয়সে? হ্যাঁ বলুন, ব্যবস্থা করি তাহলে। আসলে আপনাদের মতো মানুষের প্রতি রহম করা উচিত না। তারপরেও জবাব দিল না জব্বার সাহেব। 2 হাত এক জোড়া করে বসে আছেন মাথা নামিয়ে, নাছোড় বান্দার মতো মুখে কুলু পেটে। মাসুক এগিয়ে গেল, জব্বার সাহেবের দিকে সামান্য ঝুঁকে বলল, ওয়ান লাস্ট টাইম, আর সুযোগ দেব না। আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার আগে মুখ খুলুন, জলদি। বলে সোফার হাতলে নিজের হাত দিয়ে জোরে আঘাত করল। ঘাবড়ে গেলেন জব্বার সাহেব। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে একজন জবানবন্দি দিয়েছে। তারা জব্বার সাহেবের উস্কানিতে নগদ 2 লাখ টাকার বিনিময়ে খুন করেছে। হত্যাকাণ্ড ঘটনার পূর্বেই তাদের নেশাজাতীয় দ্রব্য দেওয়া হয়, যেন এক মুহূর্তের জন্য হাত না কাঁপে। শান্তনু চেয়ার থেকে উঠে এসে মাসুকের কাঁধে হাত রেখে বলে, শান্ত হ। মাসুক হাত সরিয়ে দিল। শরীর কাঁপছে তার। বারবার ভেসে উঠছে ওই দৃশ্যটুকু। কিভাবে নির্দয়ের মতো মেরে ফেলা হয়েছিল দুজন
নরনারীকে। মাসুক খানিক অস্থির গলায় বলল, মানুষের জীবন বাঁচাতে তাদের আপনজনের টাকা, শ্রম সব উজাড় করে। ডাক্তাররা রোগীকে শেষ অবধি বাঁচানোর জন্য নিজের সবটুকু দেয়, আর এরা নিমিষেই মেরে ফেলল। এত আক্রোশ, নাকি টাকার লোভ? কত টাকা চাই ওনার, জিজ্ঞেস কর। এত সম্পদ থাকা সত্ত্বেও কেন অন্যের খুনে হাত ময়লা করলো? জব্বার সাহেব মুখ খুললেন। আপনারা আমাকে প্রমাণ ছাড়া জেরা করে যাচ্ছেন। ক্ষমতা আছে তো তাই আমার উপর চড়া হচ্ছেন। অবাক না হয়ে পারল না মাসুক আর শান্তনু। লোকটা এখনো এসব কথা বলছে, সাহসে তারিফ না করলেই নয়। মাসুক তেড়ে গেল, বলল, আপনার বন্ধু নাসির মোল্লা ঘটনা অর্ধেক বলেছেন। এমনকি আপনার জন্য কাজ করা আসামিরাও জবানবন্দি দিয়েছে। আর কি চাই? ওরা মিথ্যে বলছে। মিথ্যে আপনি বলছেন? বলুন কি কারণ এই খুনের পেছনে? ব্যক্তিগত নাকি টাকার লোভে পড়েছিলেন? কোনোটাই না। আপনাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে। কি ভাবছেন পার পেয়ে পাবেন? 10 বছর পূর্বের পাপের ঘানি টেনে এখনো আপনি শান্ত। এবার কোনো আপোষ নয়। শান্তনু মাসুকের কাছে গিয়ে বলল, অ্যারেস্ট ওয়ারেন্ট আসবে বিকালের মধ্যে। রিমান্ডে নিলে উনি আপনি আপনি মুখ খুলবেন, তুই চিন্তা করিস না। মাসুক দৃষ্টিপাত করলো শান্তনুর দিকে। মাসুক নিজেও মানসিকভাবে অশান্ত। সারাদিন হেমা এবং অন্যান্যদের মানসিক সেবা দিতে দিতে নিজের যত্ন নেওয়া হয় না। ক্লান্ত হয়ে পড়ে সেও। বোঝাতে পারছে না কাউকে। বলল, আইন সত্যি অন্ধ। আসল আসামিকে খোলা আকাশের নিচে রেখে তার ইশারায় কাজ করা চেলাদের কয়েদি বানিয়েছে। শান্তনু চোখ নামায়। কথা সত্য। আগে এই কেসের ভার কার কাঁধে ছিল জেনেছে। লোকটা অলস প্রজাতির। দ্রুত কেস সলভ করে টাকা কামানোর উদ্দেশ্যে ইনভেস্টিগেশন করেনি ঠিকমতো। শান্তনু বলল, আগে যে এই কেস হ্যান্ডেল করেছে সে ভেবেছে এটা ওপেন কেস। ওপেন কেস? তাহলে তার মতে মূল আসামি ছিল নাসির মোল্লা। কই, তাকেও ধরতে পারেনি? সে তো দেশেই ছিল, ইভেন এই শহরেই ছিল। শান্তনু জানে বোঝানোর চেষ্টায় ব্যর্থ হবে, তাই বলল, আমি এখানে আছি, তোর হেমা তোর জন্য অপেক্ষা করছে, যা বাড়ি যা। শান্তনু, আমি লোককে ছাড়বো না, বিশ্বাস রাখ বন্ধুর উপরে। যা, দেরি করিস না। আজ অন্য হাসপাতালের ক্যাম্পে ছিল। সেখানে নানান দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত রোগীরা। তাদের শারীরিকের পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন। সহানুভূতির পরশ ছাড়া এই রোগ দেহ পেরিয়ে মন মস্তিষ্কে বাসা বাঁধতে পারে। গাড়ি চলছে, কিন্তু মাসুকের বুকের ভিতর এক প্রবল ঝড়। হঠাৎই ফোনে মেল আসে। গাড়ির গতি মনোহর করে খুলে দেখে কিছুদিনের মধ্যে লাইফ কেয়ার নামের প্রাইভেট হাসপাতালে ক্যাম্পিং। নিঃশ্বাস ছেড়ে মাসুক ভাবে, ভালো লাগছে না তার কিছুই। কিছুটা বিরতি প্রয়োজন। অল্পক্ষণের মাঝেই বিশাল জ্যাম। হতাশ হয় মাসুক। বসে দেখল একটি ছেলে নূপুর নিয়ে হাজির। গাড়ি ক্লাস নামানো ছিল। ছেলেটি অসহায় গলায় বলল, স্যার স্যার, আমার 4টা নূপুর বিক্রি বাকি, নিয়ে নেন না, বাড়ি যামু। মাসুক হাত বাড়ায়। ছেলেটি চুলে হাত ফিরিয়ে বলল, 50 টাকা, 4টা 200, আপনার লেগা 20 টাকা কম রাখমু। মাসুক পকেট থেকে মানি ব্যাগ বের করলো। হাত এগিয়ে দিল নূপুরগুলো নেওয়ার জন্য। 500 টাকা বের করলো। জ্যাম ছাড়তে সময় লাগবে। প্রথমেই 200 টাকা দিল। ছেলেটি নূপুর এগিয়ে দিয়েছে। ছেলেটি চলে যাওয়ার পূর্বেই মাসুক ডাকে, দাম কত? এই শোনো। জি সাহেব। তোমার বাড়িতে কে কে আছেন? আব্বা, আম্মা আর আমি। খেয়েছো? না স্যার, এই টাকা দিয়ে চাল ডাইল কিনা নিয়ে যামু। মাসুক ঠিক তার বাম দিকে ঘুরে তাকালো। ছোট্ট ছোট গ্লোসারি স্টোর। তার গাড়ি এসে আটকেছে রাস্তার ধারে। হুট করে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। ছেলেটিকে ইশারায় বলল এখানে থাকতে। কিছু কেনাকাটা করে নিয়ে আসে 5 মিনিটের মধ্যে। তখনও জ্যাম ছাড়ার কোনো নামগন্ধই নেই। 3টি বিরিয়ানির প্যাকেট আর কিছু জিনিসপত্র ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, কার দুয়া কখন লেগে যায় বলা যায় না। কি? আরও 300 টাকা দিচ্ছি, এগুলো নিয়ে সোজা বাড়ি যাবে। ছেলেটি ছলছল নয়নে মাসুকের হাত ধরে বলল,
আপনার ভালো হোক স্যার, অনেক অনেক ধন্যবাদ। মাসুক হাসলো, ঘাড় বাঁকা করে দেখলো ছেলেটিকে। সত্যি রিস্কা নিয়েছে রোডের অন্য পাশে গিয়ে। তারপর চলে যাওয়া দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে। আরও 5 মিনিট পর জ্যাম ছেড়ে দিল। বাড়ি ফিরে ভিন্ন চিত্র। বাবার সাথে বসে লুডো খেলছে হিমা, হাসছে খিলখিল করে। মাসুককে দেখে চোখ জোড়া আরও জলজল করে ওঠে। দৌড়ে এসে পানি দিল তাকে। মাসুক দুটো নূপুর টেবিলে রেখে রিমা আর শান্তা বেগমের উদ্দেশ্যে বলল, এমনিতেই আনলাম, ভালো লাগলে পড়ো দুজনে। বলে উঠে যায়। শান্তা বেগম এবং রিমা অবাক, বিস্মিত। এমনটা আগে কখনোই করেনি সে। হেমা তার পিছু ছুটে প্রশ্নবিদ্ধ করে। আমারটা? মাসুক দুষ্টু গলায় জবাব দেয়, তোমার জন্য আনিনি। হেমার মুখে আধার ঘনিয়ে আসে। বিছানায় বসে কুজো হয়ে রইল, যেন মানতে পারছে না। মাসুক ফ্রেশ হয়ে এসে তার নেতিয়ে থাকা মুখটা দেখে আনমনে হেসে ওঠে। রাগ? হেমা মাথা দোলায়। মিথ্যে বলেছে সরাসরি। মাসুক একটির বদলে দুটো নূপুর হেমার কোলে রাখলো, বলল, একটা নয়, দুটো এনেছি তোমার জন্য। হেমা ছুঁয়েও দেখল না নূপুরগুলো। মুখ ফুলিয়ে সরিয়ে রাখলো অন্যত্রে। আবারও অভিমান। মাসুক জমিনে পা গেড়ে বসল। একটি একটি করে নূপুর নিয়ে নিজেই 2 পায়ে পরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে হ্যাচকা টানে হেমাকে দাঁড় করায়। প্রতিক্রিয়া দেওয়ার পূর্বেই বাহু ডোরে আটকে বলে ওঠে, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। বেশ কিছু সময় থাকো আমার কাছে, নড়চড় করবে না।